ভারতীয় শিল্পের নবজাগরণ, ঔপনিবেশিক আধিপত্য থেকে আধুনিক ক্যানভাস পর্যন্ত বিবর্তনের এই চমকপ্রদ গল্পটি আজ আমরা জানব। শুরুতেই ভাববার বিষয় হল কিভাবে একটি জাতি তার চুরি হওয়া সাংস্কৃতিক পরিচয় আর শিল্পসত্তাকে একেবারে নতুন করে ফিরে পায়। ঠিক এই জায়গাতেই আসে শৈল্পিক জাতীয়তাবাদ। এটি ছিল ব্রিটিশ রিয়েলিজমের কঠোর নিয়মের বিরুদ্ধে এক ভীষণ শক্তিশালী প্রতিবাদ। একদিকে চাপিয়ে দেওয়া ঔপনিবেশিক নন্দনতত্ত্ব, আর অন্যদিকে নিজস্ব খাঁটি শৈল্পিক কণ্ঠস্বরের সন্ধান। সংঘাতটা শুরু হয়েছিল ঠিক এখানেই। আর এই পরিবর্তনের প্রথম বড় হাওয়াটি কিন্তু এসেছিল বিখ্যাত শিল্পী রাজা রবি বর্মার ক্যানভাস থেকে। তিনি দারুণ কৌশলে পশ্চিমা স্টাইলের সাথে ঐতিহ্যবাহী ভারতীয় বিষয়ের মিশ্রণ ঘটিয়েছিলেন, আর এর মাধ্যম ছিল মাস প্রিন্টেড ওলিওগ্রাফ। তবে এর পরপরই বেঙ্গল স্কুল অফ আর্টের হাত ধরে শুরু হয়ে যায় আরও এক তীব্র শৈল্পিক বিদ্রোহ। এখানকার শিল্পীরা পশ্চিমা অয়েল পেইন্টকে একেবারেই প্রত্যাখ্যান করে আমাদের ঐতিহ্যবাহী ওয়াশ পদ্ধতিকে আপন করে নিয়েছিলেন। ঔপনিবেশিক প্রভাব থেকে বেরিয়ে সম্পূর্ণ নিজস্ব এবং আলাদা একটি জাতীয় শিল্পরীতিতে পৌঁছানোর এই বিবর্তনটি ছিল অভাবনীয় দ্রুত। এরপর আসে ১৯৪৭ সাল। দেশভাগের সেই উত্তাল এবং স্বাধীনতার চূড়ান্ত সন্ধিক্ষণে জন্ম নিল প্রোগ্রেসিভ আর্টিস্ট গ্রুপ। আন্তর্জাতিক অ্যাভান্টগার্ড বিমূর্ততার সাথে দেশীয় মোটিভ মিশিয়ে তারা ঔপনিবেশিক নন্দনতত্ত্বকে একেবারে সরাসরি চ্যালেঞ্জ করে বসলেন। ফলস্বরূপ অত্যন্ত সাহসী আর অভিব্যক্তিমূলক তুলির আছড়েই ধীরে ধীরে একটি পরিষ্কার রূপ নিতে শুরু করল ভারতীয় আধুনিকতাবাদ। সত্যি বলতে এই শক্তিশালী আন্দোলনটি সদ্য স্বাধীন হওয়া একটি জাতির জন্য এক গভীর ও খাঁটি শৈল্পিক ভাষা প্রতিষ্ঠা করেছিল। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ঠিক কিভাবে একটি জাতির মূল আত্মাকে তার ক্যানভাসে চূড়ান্তভাবে ফুটিয়ে তোলা যায়।